This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারকা প্রচারকরা আচরণবিধি না মানলে রেহাই পাবে না দল, বাতিল হতে পারে স্বীকৃতি, ভোটের প্রতীকও বাজেয়াপ্ত করা হবে। লোকসভা ভোটে কড়া নির্বাচন কমিশন। দিল্লিতে আজ বড়সড় রাজনৈতিক সংঘাত, কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরা কর্মসূচি আম আদমি পার্টির। উত্তাল হতে পারে রাজধানী, পাল্টা সচিবালয় অভিযান বিজেপির। পরিস্থিতি সামলাতে সতর্ক পুলিশ। নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, দিল্লিতে তার মানে যে একটা হাই ভোল্টেজ দিন দিল্লিতে। দেখো, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হওয়ার পর আজ প্রথম কোনো বড় কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে আম আদমি পার্টি। যেদিন তিনি গ্রেপ্তার হন তার পরের দিনই পার্টি অফিসে জমায়েত হতে বলা হয়েছিল আম আদমি পার্টির নেতা কর্মীদের, কিন্তু আজ মূলত দিল্লিতে বিজেপির ওপরে বা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একটা মেগা কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি, যেখানে শুধুমাত্র দিল্লি নয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকেও কিন্তু আম আদমি পার্টির নেতা কর্মীরা তারা দিল্লিতে ঢোকার চেষ্টা করছেন। অপর দিক থেকে দিল্লি পুলিশের তরফ থেকে আজকের যে নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে সেটাও বেনজির। কারণ সাধারণত আমরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের অভিযান খুব একটা দেখা যায় না, এবং সেই কারণেই যে খবর আমরা পাচ্ছি মোট 5টি লেয়ারে এক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা থাকছে। আকবর রোড, সাফদারজং রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সকাল থেকেই, এবং প্যাটেল চক এলাকার পর থেকে আর এগোতে দেওয়া হবে না আম আদমি পার্টির নেতা কর্মীদের। সেখানে রীতিমতো সেখানে লোহার রেলিং বা লোহার গার্ড সেখানে বসানো হচ্ছে। ফলত দিল্লি পুলিশের সঙ্গে আম আদমি পার্টি নেতা কর্মীদের সংঘাতের চেহারা দেয় কিনা সেদিকেই কিন্তু মূলত আমাদের নজর থাকছে। অপরদিক থেকে বিজেপি একটি পাল্টা কর্মসূচি আজ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে থেকেও তিনি বারবার ধরে যে কথা জানাচ্ছেন যে তিনি জেল থেকে সরকার পরিচালনা করবে। বিজেপির ঘোষণা যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। সেই কারণে আজ ওল্ড দিল্লি থেকে দিল্লি সেক্রেটারিয়েট পর্যন্ত একটা মার্চের ডাক ডেকেছে বিজেপি। কিন্তু দুপক্ষের এই যে পাল্টা কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে দিল্লির পরিস্থিতি কি হয় এবং পরিস্থিতি যে কিছুটা অগ্নিগর্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ জ্যোতি, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। মাসের শেষ রবিবার খোলা সব ব্যাংক। নির্দেশ আরবিআই এর 31শে মার্চ অর্থবর্ষের শেষ দিন সব ব্যাংকের সব শাখা খুলে রাখার নির্দেশ। মাসের শেষ দিন সব ধরনের লেনদেন হয়ে থাকে বলে ব্যাংক খুলে রাখার নির্দেশ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। দীপ, সামনে লোকসভা ভোট আর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ওপর এবার সরাসরি নজরদারি স্বরাষ্ট্র মন্ত্রকের। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর হিসেবে রাজ্যে দায়িত্ব পালন করবে সিআরপিএফ। কথা বলবো এই নিয়ে অরিত্র, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, কিভাবে এই প্রক্রিয়া হবে যদি একটু ডিটেইলসে জানাও। দেখো তন্নিষ্ঠা, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে কিন্তু 150 কোম্পানি, তারপর আরও অতিরিক্ত 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে গিয়েছে। কিন্তু এই বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণ কে করবে সেই বিষয়টা এবার কিন্তু স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই কেন্দ্রীয় বাহিনী, সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরাসরি মনিটরিং করা হবে এ রাজ্যের কেন্দ্রীয় বাহিনীকে। কিভাবে এই প্রক্রিয়াটা হবে, দেখো যেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানতে পারছি যে 29শে মার্চ সকাল 10টা থেকে পর্যায়ক্রমে রিপোর্ট পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দিষ্ট ইমেল আইডি রয়েছে, যেটা কনফিডেন্সিয়াল মেল বলা হয়ে থাকে স্বরাষ্ট্র দপ্তরের, সেই মেল আইডিতে কিন্তু প্রত্যেকটি এলাকার রিপোর্ট, কিভাবে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করছে, এলাকার পরিস্থিতি কেমন, কোথাও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেট হচ্ছে কিনা, সেই বিষয়গুলি জানাতে হবে। শুধু সফট কপি নয়, সফট কপির পাশাপাশি হার্ড কপি অর্থাৎ ফাইল আকারে নির্দিষ্ট কাগজপত্র পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। দেখো বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কোঅর্ডিনেট করা হয়েছিল, কিন্তু এবারে লোকসভা নির্বাচনে বিএসএফ নয়, সরাসরি পশ্চিমবঙ্গের আমাদের নজর থাকবে সেদিকে অরিত্র, আমাদের নজর থাকবে সঙ্গে থাকবে। এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের জন্য। আবিরের রাসায়নিক থেকে উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে বিস্ফোরণ। ভস্য আরতির সময় আবিরের রাসায়নিক থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 5 পুরোহিত সহ 14 জন জখম হওয়ার খবর মিলেছে। জখমদের হাসপাতালে যেতে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেখো অনেকটা দিন তো হয়ে গেল, দোল
হোলি দুটোই আমরা মোটামুটি কাটিয়ে ফেলেছি, ধরো আজকে হোলিও হয়ে গেল, কিন্তু এই দোলের উৎসবের মেজাজের মাঝখানেই খারাপ খবর। দীর্ঘ সময় পর পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গা স্নান করতে এমনি এখনও নিখোঁজ তিনজন কিশোর। দোল খেলার পর গতকাল গঙ্গা স্নানে নামে 4 জন বন্ধু, হঠাৎই গঙ্গায় বান এলে তলিয়ে যায় তাদের মধ্যে 4 জন। একজন সাঁতরে উঠলেও 3 জন এখনও নিখোঁজ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। অনন্ত, এখনো পর্যন্ত লেটেস্ট কি খবর? আর কারো দেহ কি এখনো অবধি উদ্ধার করা গেল? দেখো, এখনও পর্যন্ত 3 জনের মধ্যে কারোর দেহই এখন উদ্ধার করা যায়নি। রনি, আদিত্য, নিরাজ, এদের দেহ খোঁজে পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। ডুবুরি নামিয়ে বিভিন্ন জায়গায় তাদের তল্লাশি চলছে। গঙ্গার অর্থাৎ আশ্রমঘাট এলাকার প্রায় 10 কিলোমিটার জুড়ে ডুবুরিরা তারা এপার ওপার মিলিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন। তবে খড়দা থানার পুলিশ ভোরবেলা থেকে তারা তল্লাশি শুরু করেছেন, এখনও তাদের দেহ তাদের মেলেনি। পরিবাররা এখনও তারা উৎকণ্ঠায় রয়েছেন কখন তাদের প্রিয়জনের দেহ তারা হাতে ফিরে পাবেন। তবে এলাকায় কিন্তু শোকের ছায়া। 3 যুবক যে স্নান করতে নেমেছিল রং খেলার পর, তারপরে হঠাৎ বান আসায় তলিয়ে যাওয়ায় তারপর তাদের আর খুঁজে পাওয়া যায় না। 1 বন্ধু উঠে এলেও 3 বন্ধুর খোঁজ এখন তাদের পাওয়া যায়নি। পুলিশ তাদের খোঁজে হন্য হয়ে গঙ্গা জুড়ে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দীপ, অনেক ধন্যবাদ অনন্ত তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো এবং আমাদের সঙ্গে থাকো। দীপ, দেখো, রাজনৈতিক নেতারা এমন কিছু সময় এমন কিছু বক্তব্য রাখেন যেগুলো নিয়ে ঝড় বিতর্ক হয়। সেরকমই একটা কথা, ফের বাবা তুলে কুকথা। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে ফের শোরগোল। ভোট প্রচারে নেমেও কুকথা এড়াতে পারলেন না দিলীপ ঘোষ। কি বলেছেন আপনাদেরকে শোনাই একবার। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে তৃণমূলের তরফে আমার সঙ্গে অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, আপনি শুনলেন দিলীপ ঘোষ কি বলেছে, কি প্রতিক্রিয়া দেবেন আপনি? না দেখুন, দিলীপ বাবু এর আগে মা দুর্গার 14 পুরুষের ঠিকুজি কুষ্টি পেয়েছিলেন, তো তিনি মা দুর্গার বাপকে সেটা জানতে চাইতে পারেন। তো বাংলার মা যিনি বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্নদাতা কার্যত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তা করেছেন যে দিলীপ বাবুর রুচিটাই আসলে দিলীপ বাবুর দলের রুচিটাই প্রকাশ পেয়েছে। দিলীপ বাবু কার্যত ফ্রাস্ট্রেটেড, কার্যত ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক ভাবে দিলীপ বাবু এতটাই হতাশ যে দিলীপ বাবুর হাতে তৈরি দল একটা সময় 2 সাংসদ থেকে 18টা সাংসদ হয়েছিল, 3টে এমএলএ থেকে 77টা এমএলএ দিলীপ বাবুর নেতৃত্বে হয়েছিল। সেই দিলীপ বাবু আজকে দলে টিকিট পায় না। যে মেদিনীপুর চাষ করেছে সেখান থেকে শুভেন্দু অধিকারী ওকে ঘাট ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে হারার জন্য। তো দিলীপ বাবু বুঝতে পেরেছে যে শুভেন্দুর হাতে, তৎকাল বিজেপির হাতে আদি বিজেপি পরাজিত হয়ে গেছে ইতিমধ্যেই, আর ওকে বলিপাঠা করার জন্য বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে। দিলীপ বাবু বয়সে বড় আমাদের থেকে, দিলীপ বাবুর বিরুদ্ধে দিলীপ বাবু খারাপ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা প্রত্যুত্তরে কোনো খারাপ কথা বলবো না। আমি শুধু দিলীপ বাবুর উদ্দেশ্যে বলবো, দিলীপ দা গেট ওয়েল সুন, মহিলাদের নিয়ে এরকম কথা বলবেন না। বাংলার মানুষ রাজনীতি সচেতন, বাংলা চিরকাল নারীদের সম্মান দিয়েছে। আপনার দল বিজেপি নারীদেরকে সম্মান দেয় না, সেটা অন্য কথা, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে এর আগেও আপনি বারমুডা পরে বেরোন এই ধরনের মন্তব্য করেছেন। আজকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা কুৎসিততম মন্তব্য। আপনাকে ঘৃণা বা ধিক্কার জানানো ছাড়া অন্য কোনো ভাষা নেই, কিন্তু এটা আপনার রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। যেভাবে আপনাকে কার্যত হারের মুখে দাঁড় করিয়েছে ওই তৎকাল বিজেপি গদ্দার অধিকারী, এই ফ্রাস্ট্রেশন আমার তো মনে হয় আসলে দিলীপ দা এটা ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে বলতে চেয়েছেন, প্রকাশ্যে বলতে পারছেন না দল করেন বলে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে দিলীপ দার এই বক্তব্য হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। এবার সুজন চক্রবর্তী, সিপিএম নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, দিলীপ ঘোষ কি বলেছেন আপনাকেও শোনালাম, কি প্রতিক্রিয়া দেবেন আপনি? কোনো প্রতিক্রিয়া দেবো না আমি, যে যেমন তার পরিচয় তেমনই হবে। প্রত্যেকটি লোক, এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। বিজেপির নেতা হবেন এবং তারপরে দারুণ ঠিকভাবে চলবেন, এটা আশা করার কোনো মানে নেই। নানান রকম দুর্ভাবনা এবং দুশ্চিন্তা এবং অন্ধত্ব নিয়ে এরা চলেন। আমি কোনো কমেন্ট করতেই খুব আগ্রহী না। এটা এরকম নয় যে হঠাৎ করে উনি বলেছেন, এটাতেই উনি অভ্যস্ত এবং এটা আমাদের গোটা সমাজ জীবন অথবা রাজনীতির শিষ্টাচার সবগুলোকে বাতিল করছে। ধন্যবাদ সুজন দা, অনেক ধন্যবাদ আপনাকে।